আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 5-এর একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে কি জ্যামিতি সম্পর্কিত। সেটা হচ্ছে এমন কিছু আঁকি যা কম জায়গা নেবে। চ্যাপ্টারটার নামই হচ্ছে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তাহলে দেখো এখানে আমরা কী কী জিনিস ব্যাপারে ডিসকাস করব। সেটা হচ্ছে আমরা বাঁদিকে লিখেছি যে সমতল, বক্রতল, বিন্দু, রেখাংশ, সরলরেখা, সমবিন্দু, সমরেখ, অসমরেখ বিন্দু, তারপর সরলরেখা, বক্ররেখা, সমান্তরাল এবং অসমান্তরাল রেখা। তাহলে প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে সমতল এবং বক্রতল কি। প্রথমে হচ্ছে সমতল এবং বক্রতল, যে আমরা সমতল এবং বক্রতল। সমতল হচ্ছে তোমরা দেখছো যে আমি যে বোর্ডটার উপরে লিখছি সেটা একটা সমতল। তুমি যে খাতার পৃষ্ঠার উপর লেখো সেই খাতার পৃষ্ঠাটা একটু সমতল। তাহলে এই যে সমতল, যেমন বোর্ডটার উপর আমরা যখন লিখছি সেটা হচ্ছে কি একটা সমতল। তাহলে একটা প্লেন, এই যে প্লেনটা, এটা যদি একটা বোর্ড হয়, তো এই যে বোর্ড হয় কিংবা এটা খাতার পাতা হয়, তাহলে পাতাটা কিন্তু একটা সমতল। তাহলে যার একটাই তল এবং সেটা সমতল। বক্রতল কখন পাওয়া যায়? তোমরা দেখেছো ফুটবলের যে তলটা থাকে, উপরের তলটা কেমন থাকে? গোলাকার থাকে। সেটা কিন্তু একটা বক্রতল। সেই তলটা হচ্ছে পাথরের উপরে যে উপরের তলটা, সেটা কিন্তু একটা বক্রতল। আচ্ছা, এরকম তুমি যদি চোঙ দেখো, চোঙের এই তলটা কিন্তু একটা বক্রতল, এই পাশে যেটা আছে। কিন্তু নিচের দিকে যে তলটা আছে সেটা কিন্তু একটা সমতল। আমরা যদি একটা চোঙ আঁকি, ধরো এই একটা লম্ব বৃত্তাকার চোঙ থাকে, তাহলে চোঙটার তোমরা দেখছো উপরের তলটা আর নিচের তলটা সমতল হয়, কিন্তু মাঝখানটার যে তলটা আছে সেটা হচ্ছে কিন্তু বক্রতল। তাহলে বুঝতে পারা যাচ্ছে কোনটাকে আমরা সমতল বলছি এবং কোনটা আমরা বক্রতল বলছি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিন্দু বা পয়েন্ট। পয়েন্ট হচ্ছে কি, যখনই কোনো একটা সমতলে বা বক্রতলে যাই হোক না কেন, যখনই একটা বক্রতলে কোনো একটা দাগ দেওয়া হয়, এই দাগ দেওয়াটা হলো, যেমন এখানে একটা দাগ দিলাম, এই সমতলে একটা দাগ দিলাম, এই সমতলে একটা দাগ দিলাম, এই ধরনের। তাহলে কেমন দাগ হলো? আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এগুলো দাগ। এই দাগগুলো এমনই, এটা কিন্তু দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই এবং উচ্চতাও নেই। তিনটেই আছে কিন্তু এতই কম সেটা যেটা আমরা পরিমাপ করতে পারি না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি দেখা হয়, উচ্চতাটা খুবই পাওয়া যাবে না, কিন্তু দৈর্ঘ্য ও প্রস্থটা কিছুটা হলেও পাওয়া যাবে, কিন্তু এতটাই কম যেটা আমরা পরিমাপ করতে সাধারণত পারি না। কিন্তু অস্তিত্ব আছে, পয়েন্টের একটা অস্তিত্ব আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থটা এতটাই কম যে আমরা পরিমাপ করতে পারি না। এই যে দাগগুলো, এই দাগগুলোকে বলা হচ্ছে বিন্দু। তাহলে এই বিন্দুগুলো কী আছে? এটা হচ্ছে বিন্দু। তুমি দেখো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এবং এই দুটো বিন্দুকে আমি যুক্ত করে দিলাম। তাহলে এই যে রেখা পেলাম এখানে, তাহলে একটা এটা একটা রেখাংশ ধরে নিচ্ছে। এটা কি? এটা রেখাংশ। মানে দুটো বিন্দুর মধ্যে যে দূরত্বটা, সেটা হচ্ছে একটা সরলরৈখিক যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে রেখাংশ। তাহলে রেখাংশ বোঝা গেল। তাহলে রেখাংশ জিনিসটা কি হলো? দুটো বিন্দুকে আমরা যদি একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে যে দৈর্ঘ্যটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে রেখাংশ। তো এখানে রেখাংশ বলতে যদি দুটো বিন্দু ধরাম, এ একটা বিন্দু, এ একটা পি একটা বিন্দু, এ একটা কিউ একটা বিন্দু, দুটো বিন্দু আছে। এই পি এবং কিউ বিন্দু থেকে যদি পি থেকে কিউ এর দিকে যাওয়ার যেমন বক্ররেখা আছে, তেমনি সরলরেখা আছে, এরকম রেখা আছে। তাহলে এইভাবে আমরা পি থেকে কিউ দিয়ে যতগুলো রাস্তা আমি আঁকতে পারি, এটা ধরো পি থেকে কিউ থেকে যাওয়ার রাস্তা, এবং যতগুলো রাস্তা আঁকতে হবে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে সেটাকে বলা হবে পি কিউ রেখাংশ।
বোঝা গেছে? তাহলে পি কিউ রেখাংশ সবচেয়ে ছোটো, এদিকে দেখো এটা বড় হবে, এটা বড় হবে, আস্তে আস্তে ছোটো হতে হতে নিচের দিকে যেটা আসবে ঠিক মাঝামাঝি যেটা আসবে সেটা হবে রেখাংশ। তাহলে রেখাংশ হচ্ছে কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে কিন্তু দূরত্ব, এর দুটো প্রান্ত বিন্দু আছে। রেখাংশের কিন্তু দেখি দুটো প্রান্ত বিন্দু আছে, এ একটা প্রান্ত বিন্দু, এ একটা প্রান্ত বিন্দু। এরপরে দেখা যাচ্ছে যে তাহলে এই রেখাংশকে আমরা কীভাবে লিখতে পারি? এটা যদি রেখাংশ হয় তাহলে এটা লিখতে পারি পি কিউ, এইভাবে লিখতে পারি। কিংবা অনেক সময় লেখা হয় পি কিউ, তার উপর একটা দাগ দিয়ে দিলাম, এভাবেও কিন্তু লেখা যায়। তাহলে রেখাংশ হচ্ছে এর দুটো প্রান্তবিন্দু আছে। এরপর রেখাংশ সরলরেখা তাহলে কাকে বলবো? এটা এক্স আর এবং এটা ওয়াই, দুটো বিন্দু আছে, একটা এক্স বিন্দু একটা ওয়াই বিন্দু। এরপরে এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করে দিলাম একটা রেখাংশ দিয়ে, সেই এটাতে এক্স ওয়াইটা কী বলবো আমি? রেখাংশ। এবং এই যে দুটো প্রান্তবিন্দু আছে, একটা প্রান্তবিন্দু এক প্রান্ত, এই প্রান্তবিন্দুটাকে যদি আমরা উভয় দিকে বাড়িয়ে দিই, এদিকেও বাড়িয়ে দিলাম এবং এদিকেও বাড়িয়ে দিলাম, এবং কত দূর বাড়িয়েছি? এটা তীর চিহ্ন মানে কি আরও বেড়ে গেছে, এটা তীর চিহ্ন মানে কি বাঁ দিকে আরও চলে গেছে। কত দূর গেছে সেটা আমরা বলতে পারবো না, অসীম পর্যন্ত চলে গেছে। তীর চিহ্ন মানেই হচ্ছে কিন্তু এই অসীম পর্যন্ত চলে গেছে, তীর চিহ্ন মানে আরও গেছে, কত দূর গেছে বলে। তখন আমি এটাকে বলবো একটা সরলরেখা, এটা বলবো কি একটা সরলরেখা। সরলরেখা তাহলে কখন বলা হচ্ছে? যখন সরলরেখাংশ দুটো প্রান্তবিন্দুটাকে উভয় দিকে যদি বৃদ্ধি করে, তাহলে আমরা সরলরেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু পাবো না। এক্স ওয়াইটা তখন কিন্তু কি একটা মাঝের বিন্দু হয়ে গেছে। এক্স রেখাটা কি এক্সটা এবং ওয়াইটাকে একটা মাঝের বিন্দু আছে এই সরলরেখাটার। এবং আরেকটা জিনিস যে এই যে বিন্দু বলছিলাম যে এক্স ওয়াই বিন্দু, কিন্তু এক একটা সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দু দিয়ে তৈরি হয়। এখানে এটার মধ্যে একটা মানে অসংখ্য বিন্দু আছে, সেটা দিয়ে একটা সরলরেখা তৈরি হয়। তাহলে এখানে একটা জিনিস দেখতে বলো, এই যে সরলরেখা বলো বা রেখাংশ বলো, এই দুটোর মধ্যে দৈর্ঘ্য আছে। এই সরলরেখাটার কোনো প্রস্থ আছে? প্রস্থ কিন্তু নেই। উচ্চতা আছে? উচ্চতাও কিন্তু নেই। তাহলে সরলরেখাটার মাত্রা কত হয়ে যাবে? তাহলে এটা যদি একটাই থাকে, প্রস্থ যদি না থাকে, উচ্চতাও যদি না, তাহলে একমাত্রিক। তাহলে সরলরেখা সবসময় কি হয়? একমাত্রিক। বোঝা গেল? যদি জিজ্ঞাসা করে সরলরেখা কি মাত্রা, সরলরেখার মাত্রা কত, তাহলে একমাত্রিক। এখানে আরেকটা জিনিস যে সরলরেখা যে তৈরি হলো, এই সরলরেখাটাকে কিভাবে লেখা হবে? রেখাংশটাকে যখন পি কিউ বা পি কিউ উপরে ড্যাশ হলে, এখানে এক্স ওয়াইটা লেখা হবে কেমন? এক্স ওয়াই লিখলাম, তারপর উপরে একটা রেখা দিলাম, দাগ দিলাম, তারপরে রেখাটার কিন্তু দুদিকেই কিন্তু তীর চিহ্ন থাকবে, দুই দিকে। তাহলে এটাকে বোঝা যাবে এক্স ওয়াই সরলরেখা। তাহলে দুই দিকে যখন তীর চিহ্ন থাকবে মানে এক্সটার এদিকেও গেছে এদিকেও গেছে, তাহলে এই সরলরেখাটাকে আমরা বোঝা যাবো কি এক্স ওয়াই এইভাবে লিখতে পারে। তাহলে আমরা যখন কোনো একটা সরলরেখা লিখবো, তাহলে এক্স ওয়াই এর উপরে উভয় দিকে কিন্তু তীর চিহ্ন দিয়ে লিখব। এরপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সমবিন্দু। সমবিন্দু, সমবিন্দু মানে কি? একই বিন্দু। তাহলে কার সমবিন্দু? সমবিন্দু সরলরেখা হয়। সমবিন্দু কি হয়? সমবিন্দু সরলরেখা। তাহলে সমবিন্দু সরলরেখাটা কি? যখন একটা বিন্দু থাকবে, এই একটা বিন্দু দিয়েই যদি সমস্ত সরলরেখাগুলো যায়, ধরো এই একটা বিন্দু আছে এক্স, এক্স বিন্দু দিয়ে একটা সরলরেখা গেল, এই বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা গেল এইভাবে, সরলরেখাটার নাম এটাতে যদি বলি এ বি, এটাকে যদি বলি সিডি, আরেকটা সরলরেখা গেল এইভাবে, এটাকে বলা হয় ইএফ, আরেকটা বলা হলো এটা জিএইচ। এখানে মূলত কটা আছে? যে একটা, দুটো, তিনটে, চারটা সরলরেখা আছে, এবং চারটে সরলরেখা একটা বিন্দু দিয়েই যাচ্ছে, সেই বিন্দুটা হচ্ছে এক্স।
তখন আমি এই এক্স বিন্দুটাকে বলবো আমরা কি সমবিন্দু। তাহলে তোমাদেরকে এটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে যে এই যে সরেখাগুলো, এই সরেখাগুলোকে কেমন সরেখা বলা হবে? এই সরেখাগুলোকে বলা হবে সমবিন্দু সররেখা। যখন যে সরেখাগুলো কোনো একটা বিন্দু দিয়ে যায় তখন সেই সরেখাগুলোকে, তাহলে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ চারটে যে সরেখা আছে সেই চারটি সরেখা কিন্তু সমবিন্দু সররেখা। তাহলে আরেকটা প্রশ্ন যে একটা বিন্দু দিয়ে ম্যাক্সিমাম কতগুলো সররেখা যেতে পারে? তাহলে এইভাবে আমি যদি আঁকতে থাকি কিন্তু অসংখ্য কিন্তু সরেখা যেতে পারে। তাহলে একটা বিন্দু দিয়ে আমার অসংখ্য সরেখা টানতে পারবো। এরপরে যদি বলা হয় দুটো বিন্দু দিয়ে, ধরো এখানে একটা বিন্দু আছে এক্স, এইখানে একটা বিন্দু আছে 2 ওয়াই, তাহলে এই দুটো বিন্দু দিয়ে আমরা কতগুলো সররেখা আঁকতে পারি? এই দুটো বিন্দু দিয়ে কতগুলো সররেখা আঁকতে পারি? তাহলে এই দুটো বিন্দু দিয়ে এই একটা বিন্দু এই বিন্দু যুক্ত করে দিলাম, এটাকে যদি বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিই, তাহলে কটা আর কি এটা দিয়ে কোনো সররেখা আঁকা যাবে? এটা দিয়ে আর কিন্তু সররেখা আঁকা যাবে না। ঠিক আছে, তাহলে এই সররেখা, এটা দিয়ে আর কোনো সররেখা যাবে না। তাহলে দুটো বিন্দু দিয়ে আমরা এর আগে দেখলাম একটা বিন্দু দিয়ে অসংখ্য সররেখা আঁকা যায়, কিন্তু দুটো বিন্দু দিয়ে একটাই মাত্র সররেখা অঙ্কন করা যাবে। এবার প্রশ্ন হলো, এবার তিনটে বিন্দু দিয়ে তুমি যদি আঁকো, তাহলে তিনটে বিন্দু দিয়ে আঁকার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে সেটা হচ্ছে সমরেখ বিন্দু, সমরেখ আর অসমরেখ। সমরেখ আর অসমরেখ বিন্দু জিনিসটা কি? ধরো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর যদি আমি তিনটে বিন্দু নিই, একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম, একটা এ বি সি ডি, এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে আমরা বলবো সমরেখ বিন্দু। তাহলে যখন কোনো বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত হবে কোনো একটা সমতলে, তখন সেই বিন্দুগুলোকে বলবো সমরেখ বিন্দু। ঠিক আছে, তাহলে সমরেখ বিন্দু কাকে বলছে? যখন একটা সরলরেখার উপর যে বিন্দুগুলো অবস্থিত হবে সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে সমরেখ বিন্দু, বা যে বিন্দুগুলো একটা সরলরেখার উপর উপস্থিত। আর যদি এখানে ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই যে যদি পি কিউ আর, এই তিনটে বিন্দু কি সমরেখ হবে? এই তিনটে বিন্দু কিন্তু সমরেখ হবে না। এই তিনটে বিন্দু কি সমরেখ হবে না? কেন হচ্ছে? একটা সরলরেখার মধ্যে এই তিনটে বিন্দু অবস্থিত নয়। তাহলে যখন বিন্দুগুলো একটা সরলরেখার উপর অবস্থিত হবে না, তখন সেই বিন্দুগুলোকে বলা হচ্ছে অসমরেখ বিন্দু। তাহলে অসমরেখ বিন্দু কোনগুলো হচ্ছে? যেগুলো একটি সরলরেখার উপর অবস্থান, তো একটা এটার মধ্যে দিয়ে তো একটা এই দুটো যাচ্ছে, কিন্তু এটা তো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলবো পি কিউ আর, এই পি কমা কিউ কিংবা আর, এই তিনটা কিন্তু অসমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু এবং অসমরেখ বিন্দু কাকে বলে বোঝা গেল। এবারে এরপর আমরা যেটা আসবো, যে তোমাদেরকে জিজ্ঞেস করা হলো যে তিনটি বিন্দু দিয়ে, এখানে দুটো বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা গেল, বোঝা গেল তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে? কতগুলো সরলরেখা আঁকা যাবে তিনটি বিন্দুতে? তাহলে দুটো শর্ত আছে বা দুটো অবস্থা থাকতে পারে। তিনটি বিন্দু কি এরকম একই সরলরেখার অবস্থিত হবে না অসমরেখ আছে? তাহলে সমরেখার ক্ষেত্রে একটা আলাদা হবে। সমরেখ তিনটি বিন্দু যদি হয়, তাহলে দেখো এইখানে একটা, এইখানে একটা এবং এইখানে একটা, তিনটি বিন্দু আছে ধরো এ বি এবং সি, এবং তিনটে বিন্দু দিয়ে তাহলে কি একই সমরেখায় যদি যায়, তাহলে কিন্তু এখানে একটি সরলরেখা আঁকা যাবে। ঠিক আছে, তাহলে তিনটি যদি সমরেখ বিন্দু হয় তখন কিন্তু একটি সরলরেখা আঁকা যাবে। কিন্তু যদি তিনটে অসমরেখ হয়, ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, পি কিউ আর,
এটা দিয়ে ম্যাক্সিমাম কতগুলো সরলরেখা আঁকা যাবে। তাহলে দেখো এখানে একটা, এটা দিয়ে একটা, এটা দিয়ে একটা, আমরা কটা সরলরেখা আঁকতে পারলাম? আমরা কিন্তু 3টে সরলরেখা আঁকতে পেরেছি। তাহলে এখানে কিন্তু 3টি সরলরেখা। তাহলে আমরা দেখতে পেলাম যে 3টি বিন্দু দিয়ে আমরা সমরেখা হলে 1টি সরলরেখা আঁকতে পারবো, অসমরেখা হলে 3টি সরলরেখা আঁকতে পারবো 3টি বিন্দুতে। এটা যদি অসমরেখা হয়, অসমরেখা, 3টি বিন্দু যদি অসমরেখা হয় তবে। এবারে এরপর দেখো যদি 4টি বিন্দু থাকে, 4টি বিন্দু দিয়ে কতগুলো, 4টি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে? 4টি বিন্দু যদি নিই তাহলে দেখো এটার সাথে যদি এক সরলরেখায় থাকে, ধর এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে কিন্তু একটাই সরলরেখা আঁকা যাবে। এবং সেটা যদি 4টা থাকে, এরকম অসমরেখা থাকে, পি কিউ আর এস, তাহলে এটা দিয়ে কটা সরলরেখা আঁকা যায়? তাহলে দেখো এটা দিয়ে একটা সরলরেখা আঁকা গেল, এটা দিয়ে একটা সরলরেখা আঁকা গেল, এটা দিয়ে একটা সরলরেখা আঁকা গেল, এটা দিয়ে একটা সরলরেখা। তাহলে কটা হলো? 4টা। দেখো এটা আর এটা যদি সরলরেখা আঁকি তাহলে এটা দিয়েও একটা সরলরেখা আঁকা যাবে, এটা দিয়ে যোগ করে দিই তাহলে এটা দিয়েও একটা সরলরেখা আঁকা যাবে। তাহলে কত হলো? 6টা হয়ে গেল। এখানে কি 6টা কিন্তু হয়ে গেল, কি এখানে 6টা কিন্তু হয়ে গেল সরলরেখা। তাহলে 4টা অসমরেখা বিন্দু দিয়ে আমার কিন্তু 6টি সরলরেখা আঁকা যায়, সর্বোচ্চ সর্বাধিক 6টি সরলরেখা আঁকা যায় এবং সর্বনিম্ন 1টি সরলরেখা আঁকা যায়, 1টি, সর্বনিম্ন কিন্তু 1টি। এটা যদি আমাদের 6-এর 4টা বিন্দু থাকে, এটা 5টা যদি থাকে, 5টি বিন্দু দিয়ে জিজ্ঞেস করা হলে কতগুলো সরলরেখা আঁকা যাবে। তাহলে 5টা বিন্দু যদি হয় তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু ই একটা দিয়ে দিলাম, তাহলে ই তো একটাই সরলরেখা আঁকা যাবে। আর এখানে যদি 5টা ধরো এরকম থাকে, কটা আছে? 4টা হলো, এখানে একটা দিলাম 5টা, তাহলে এটার নাম পি কিউ আর এস টি। তাহলে এটা থেকে কটা সরলরেখা আঁকা যায় দেখি। তাহলে এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, 5টা বাহু যুক্ত করে দিলে কিন্তু 5টা হলো। এবার এই বিন্দু থেকে তুমি দেখো, এই বিন্দু থেকে এটার সাথে যুক্ত করলে একটা কর্ণ, এখান থেকে আরেকটা হলো, তাহলে গেলো 5টা, 6টা, 7টা। এবার এই বিন্দু থেকে দেখো, এটা থেকে 8টা, এটা থেকে হলো 9টা, আর এই বিন্দু থেকে দেখো এই একটা 10টা। তাহলে কটা আঁকা গেল? 10টি কিন্তু সরলরেখা আঁকা গেল। তাহলে 5টি বিন্দু দিয়ে সর্বাধিক আমরা 10টি সরলরেখা আঁকতে পারি। এখানে রেখাংশ এঁকেছি, এখানে আমরা রেখাংশ হচ্ছে, সেগুলোকে বাড়িয়ে দিলে আমরা সরলরেখা হয়ে যাবে। তাহলে আমরা 10টি সরলরেখা এঁকেছি, সরলরেখাংশ এঁকেছি 5টি বিন্দু দিয়ে সর্বাধিক। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে সরলরেখা এবং বক্ররেখা। আমরা সরলরেখাটা পেলাম, সরলরেখাটা পেলাম যেটা হচ্ছে এইভাবে, এখানে ধরো দুটো বিন্দু আছে এক্স ও ওয়াই, এবং সেটাকে উভয় দিকে বৃদ্ধি করে দিলে আমরা পেয়ে যাচ্ছি একটা সরলরেখা। কিন্তু বক্ররেখা কোনটা? বক্ররেখা হচ্ছে কি, এখানে যেমন প্রত্যেকটা বিন্দু তার পরের বিন্দুটার সাথে কোনো অভিমুখটা কিন্তু একই রকম থাকছে, এখান থেকে এদিকে যেতে তার দিক কোনো পরিবর্তন হচ্ছে না, একই দিকে যাচ্ছে। কিন্তু বক্ররেখা যদি এরকম হয়, এরকম রেখাটা যদি হয়, তখন তাকে বলা হচ্ছে বক্ররেখা। মানে এখানে ধরো একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, এখানে একটা বিন্দু হচ্ছে সি। এ থেকে বি থেকে গেলে তার অভিমুখটা যেমন হবে, বি থেকে সি থেকে গেলে তার অভিমুখটা, এটা অভিমুখটা এদিকে হচ্ছে, বি থেকে সিতে গেলে তার অভিমুখটা এদিকে আছে। তাহলে প্রতি মুহূর্তে কিন্তু তার অভিমুখটা, সরলরেখার যে অভিমুখ, বক্ররেখার যে অভিমুখটা, সেই অভিমুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে।
এটা সাধারণত কি হচ্ছে, এটা যদি একটা সমতলে আঁকা হয়, এটা যদি সমতলে আঁকা হয়, এটা সব কিছুই আমরা কিন্তু একটা সমতলের কথাই চিন্তা করছি। তাহলে সমতলে আঁকা হয়, তাহলে তার প্রতি মুহূর্তে কিন্তু অভিমুখগুলো কি পরিবর্তিত, একটা বিন্দু থেকে তার পরের বিন্দুতে যেতে গেলে তার অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য এই রেখাটাকে বলা হচ্ছে বক্ররেখা। তাহলে বোঝা গেল। এবং এখানে তো বুঝতে পারা যাচ্ছে আরেকটা জিনিস, যে দুটি সরেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। যে এই একটা সরেখা আছে, এই একটা সরেখা আর এই একটা সরেখা, এই দুটি সরেখা কটি বিন্দুতে ছেদ করতে পারে? এই একটা বিন্দুতে, আর বিন্দুতে ছেদ করতে পারে। কিন্তু দুটি বক্ররেখা কত বিন্দুতে ছেদ করতে পারে? দুটি বক্ররেখা কত বিন্দু? ধরো এই একটা বক্ররেখা আছে আর এইরকম একটা বক্ররেখা আছে, তা বক্র কতগুলো বিন্দুতে ছেদ করতে হবে? আরও চলে গেছে বক্ররেখাটা আর। তাহলে এখানে কি ছেদ করা বিন্দুর সংখ্যা কত হবে? অসংখ্য হবে। তাহলে দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করতে পারে এবং দুটি বক্ররেখা কিন্তু অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এই যে ছেদ বিন্দুটা হয়ে গেছে, এই দুটো সরলরেখা কেমন সরলরেখা? এই দুটি সরলরেখা হচ্ছে পরস্পর ছেদ করছে, সেই জন্য এটাকে বলছে পরস্পর ছেদী সরলরেখা। আরেক ধরনের সরলরেখা আছে যেগুলোকে বলা হয় সমান্তরাল সরলরেখা, যেটা ছেদ করে না। তাহলে এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে সরলরেখা দুটো, একটা হচ্ছে ছেদী সরলরেখা, একটা হচ্ছে সমান্তরাল সরলরেখা আর অসমান্তরাল। একটা সমান্তরাল, একটা হচ্ছে অসমান্তরাল। তাহলে দেখো এখানে আমরা দুটো সরলরেখা যদি এরকম আঁকি, দুটো সরলরেখা যদি এরকম আঁকা যায়, তাহলে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে, একটা বিন্দুতে ছেদ করছে। ধরো এটা পি, এটা কিউ, এটা আর এবং এস, এটা একটা বিন্দুতে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে দুটো রেখা পরস্পর ছেদ করছে। কিন্তু এমন করলেও সরলরেখা আঁকা যাবে যে যেটা ছেদ করবে না। ধরো এইরকম হলো, এইরকম নয়। দুটো সরলরেখার মধ্যে দূরত্ব সবসময় কিন্তু একই আছে। এটা এইভাবে চলে গেছে, এটা এইভাবে চলে গেছে, তো দুটোর মধ্যে দূরত্ব সবসময় কিন্তু একই থাকে। এটা আমরা এইভাবে আঁকতে পারি, যদি এটাকে আমরা এরকম বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে এইভাবে যদি একটা আঁকা যায় আর এইভাবে যদি আঁকা, এটা কিন্তু একটা সমান্তরাল সরলরেখা, যেটা এদিকটা এদিকে চলে গেছে এবং এটা এদিকে। এটার মধ্যে কোনো দিনই কিন্তু ছেদ করবে না। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল যদি হয়, আচ্ছা এটা আমরা সমান্তরালটা এদিকে এঁকে দিয়েছি, হ্যাঁ, আর অসমান্তরালটা এইখানে, এটা হচ্ছে অসমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কোনটা হচ্ছে? যেটা কোনোদিনই ছেদ করবে না। এটা হচ্ছে সমান্তরাল, এদিকটা লিখছি, আর এটা হচ্ছে অসমান্তরাল। তাহলে বোঝা গেল যে সমান্তরাল সরলরেখা কি এবং অসমান্তরাল সরলরেখা কি। এটাকে অসমান্তরাল বলে, আবার বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করছে তখন সেটাকে বলা হচ্ছে পরস্পর ছেদী সরলরেখা। এবং যখন যেটা একই দূরত্ব বজায় রেখে এটাকে যদি অসীম পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কখনোই কিন্তু এরা ছেদ করবে না। এরপরে আরেকটা জিনিস আসছে, যে দুটি সরলরেখা যেমন পরস্পর একটি বিন্দুতেই ছেদ করতে পারে। দুটি সরলরেখা যদি থাকে তাহলে কটি বিন্দুতে ছেদ করছে? একটি। যদি তিনটি সরলরেখা থাকে তাহলে কটি বিন্দুতে ছেদ করতে পারে? সর্বাধিক। তাহলে তিনটে সরলরেখা যদি থাকে, তাহলে সর্বনিম্ন যদি তিনটে সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে না। এটা যেমন দুটো সরলরেখা পরস্পর যদি অসমান্তরাল হয়, তাহলে একটা বিন্দুতে ছেদ করবে না। যদি সমান্তরাল হয় তাহলে একটা বিন্দুতে ছেদ করবে না। যদি অসমান্তরাল হয় তাহলে একটি বিন্দুতে ছেদ করবে। তিনটে সরলরেখা যদি থাকে
তাহলে সমান্তরাল যদি হয় তিনটি সরেখা, তাহলে একটাও বিন্দুতে ছেদ করবে না। কিন্তু তিনটি সরেখা যদি অসমান্তরাল হয়, তাহলে কটা বিন্দুতে ছেদ করবে? তাহলে এইভাবে একটা করছি, আর এইভাবে তিনটে অসমান্তরাল। এই তিনটি অসমান্তরাল সরেখা পরস্পর কত বিন্দুতে ছেদ করছে? তিনটি বিন্দু। এখানে কিন্তু তিনটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে।